আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসটা মোটামুটি অনেক বেশি ইনফরমেটিভ এবং মজার হবে বলে আশা করছি। আহ, আজকের ক্লাসটা কি নিয়ে? এটার উত্তর হলো আজকের ক্লাসটা যারা তোমরা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবা, তোমাদের একটা টপিক থাকে, সেটা হচ্ছে সল্ট অ্যানালাইসিস। সল্ট অ্যানালাইসিস এটার মধ্যে তোমাদের বিভিন্ন ধরনের ক্যাটায়ন থাকে। এটা মেনলি ইনঅর্গানিক পার্ট, মানে অজৈব পার্ট, মানে জৈব যৌগ বা জৈব রিলেটেড কোনো কিছু না। অজৈব যে পার্টটা আছে, ইনঅর্গানিক পার্ট, ওটা নিয়েই আসলে আলোচনা। এটা কাদের কাজে লাগবে? তোমরা যারা ক্লাস হচ্ছে যে 9-10-এ আছো এবং কেমিস্ট্রি ল্যাব করছো, তাদের কাজে লাগতে পারে। তোমরা যারা 11-12-এ আছো এবং এইচএসসি পরীক্ষার্থী, তারাও যারা তোমরা কেমিস্ট্রি হচ্ছে যে ল্যাব করবা, তাদেরও কাজে লাগবে। এবং স্পেসিফিকলি তোমরা যারা ইউনিভার্সিটিতে আছো এবং প্যারা খাচ্ছ, কারণ কি তোমাদের কেমিস্ট্রি ল্যাব, তাদেরও কাজে লাগবে। তোমরা যারা ইউনিভার্সিটিতে আছো ফার্স্ট ইয়ারের দিকেই মূলত এই কেমিস্ট্রি ল্যাবটা করানো হয় সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতেই, এবং পাশাপাশি কিছু কিছু আরও সায়েন্স রিলেটেড ডিপার্টমেন্টগুলোতে, আর কেমিস্ট্রিতে করানো হয়। তো যাই হোক, আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজ পুরা ক্লাসটা জুড়েই আমরা কি পড়ব, এর উত্তরটা হচ্ছে কিভাবে গ্রুপ 1 থেকে গ্রুপ 5 পর্যন্ত ক্যাটায়নগুলোকে সেপারেট করে করে আমরা পৃথক করে করে দেখতে পারি। সেটাই হচ্ছে আজকের পুরা ক্লাসের মূল বিষয়। তো বেশি কথা না বলে চলো আমরা আসলে ক্লাসটা শুরু করি। আমি 1 মিনিট দেখে নিই যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মাইক্রোফোন ওয়ান আছে, অ্যান্ড হ্যাঁ, সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। চলো শুরু করি। এখানে পুরা জিনিসটা চার্ট আকারে দেওয়া আছে। আমি বলে দিই, তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখো, ইউটিউবে তোমরা কমেন্ট সেকশনে যাবে এবং দেখবে একটা ড্রাইভের লিংক দেওয়া আছে। ওই লিংকের মধ্যে গেলেই এই পুরা পিপিটি বা পিডিএফ যেটাই বলো, যে আকারে আমি দিই, তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটা পুরোটা দেখতে পারবে। এইভাবে লেখা থাকবে আশা করি তোমাদের হেল্পের জন্য। ওকে, তো চলো, এখানে পুরোটা দেওয়া আছে সামারি আকারে, এটা আমরা শেষে গিয়েই লিখব। আমরা প্রথম থেকে শুরু করি। আমরা একদমই গ্রুপ 1 শনাক্ত করা শুরু করব, তার আগে কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। 1 নাম্বার টার্মিনোলজিটা হচ্ছে যে রেসিডিউ বা প্রিসিপিটেট, বা যেটাকে আমরা পিপিটি বলি সংক্ষেপে, এই জিনিসটা আসলে কি। আর একটা হচ্ছে যে সেন্ট্রিফিউগেট, এই জিনিসটা আসলে কি। সেন্ট্রিফিউগের নাম শুনলে আমার কাছে সলিড সলিড মনে হয়, জানি না তোমাদেরও মনে হতে পারে, বাট জিনিসটা আসলে কিন্তু লিকুইড। এটা কিন্তু খুবই জরুরি মনে রাখা। তো যখন আমাদের কাছে একটা সলিউশন থাকে এবং এর মধ্যে অনেক অজানা ধরনের লবণ থাকতে পারে, মানে আয়ন থাকতে পারে, তখন ওই জিনিসটাকে একদম ইনিশিয়ালি আমরা বলি অরিজিনাল সলিউশন। অরিজিনাল সলিউশন, অরিজিনাল সলিউশন। তো ওই যে অরিজিনাল সলিউশনটা আছে, এবং তার মধ্যে যখন আমরা বিভিন্ন ধরনের রিএজেন্টগুলো ব্যবহার করি, তখন আসলে দেখা যায় যে পিপিটি পড়ে বা অদক্ষিপ্ত হয় এক কিছু জিনিস, আর কিছু কিছু জিনিস হচ্ছে যে অদক্ষিপ্ত না হয়েই থাকতে পারে। এখন যেই আয়নগুলো অদক্ষিপ্ত না হয়ে তরল আকারেই থেকে যায়, ওই পুরা জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে সেন্ট্রিফিউগেট। সেন্ট্রিফিউগেট। আর যে জিনিসটা আসলে অদক্ষিপ্ত হয়, মানে সলিডিফাই হয়ে যায়, ওইটুকুকে আমরা বলি পিপিটি, প্রিসিপিটেট, রেসিডিউ, এমন আর কি। এখন আরো কিছু ভিজুয়াল ডিকশনারি তোমাদেরকে দেখিয়ে দিই। একটা হচ্ছে তোমার লিকুইড রিয়েজেন্ট। আমরা আসলে তো বিভিন্ন ধরনের গ্রুপগুলোকে সেপারেট করব, আলাদা আলাদা করব। তো ওটার জন্য আমরা কি কি ব্যবহার করব? বিভিন্ন ধরনের রাসায়নিক তোমার দ্রবণগুলো ব্যবহার করব। তো ওইগুলো হতে পারে তরল, যেটাকে আমরা বলি লিকুইড রিয়েজেন্ট, হতে পারে কঠিন, যেটাকে আমরা বলি সলিড রিয়েজেন্ট, এবং আমরা আরো কিছু প্রক্রিয়া অবলম্বন করি, ওটাকে আমরা গরম করতে পারি, হিট আপ করতে পারি, অথবা তোমার কুল ডাউন করতে পারি, এবং আরো কিছু তোমার জিনিসপত্র অ্যাড করতে পারি থাইবাসিটামাইডের মতো। ওকে, সরি।
তো এতটুকু বুঝলে ঠিক আছে, আমরা গ্রুপ 1 দিয়ে শুরু করি। হ্যাঁ, গ্রুপ 1 এর সেপারেশনটা একদমই সহজ। যত ধরনের সেপারেশন আছে গ্রুপ 1 সব থেকে সহজ। কিছুই না, তোমাকে টিচার এসে বলবে, নাও বাবা এই একটা সলিউশন তোমাকে আমি দিয়ে দিলাম, এখন বের করে দেখো তো কি কি আছে। তুমি প্রথম কাজই হচ্ছে এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা এবং তারপরে এটাকে সেন্ট্রিফিউজ করা। এখন তোমরা যারা নতুন নতুন কেমিস্ট্রি সিক্স বিশেষ করে ক্লাস 9 অ্যান্ড 10 এর স্টুডেন্ট, তাদের কাছে মনে হতে পারে সেন্ট্রিফিউজ জিনিসটা আবার কি। একদমই বলে ফেলি সহজ কথা, সেন্ট্রিফিউজ হচ্ছে মেশিন। এই মেশিনটার কাজ হচ্ছে কৃত্রিমভাবে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তৈরি করা বা কৃত্রিম একটা অভিকর্ষজ ত্বরণের মাধ্যমে যত দ্রবণের মধ্যে যত ছোট ছোট সলিড পার্টিকেল ওগুলোকে একদম নিচে নিয়ে গিয়ে রেখে দেওয়া, যাতে করে উপরে সলিড না থাকে, শুধুমাত্র তরল থাকে এবং নিচের দিকে গিয়ে সলিড যে পার্টিকেলগুলো আছে এগুলো জমা হতে পারে। এটাই হচ্ছে সেন্ট্রিফিউজ করার মুখ্য উদ্দেশ্য এবং যেটার মাধ্যমে এটা করা হয়, মানে যে যন্ত্রের মাধ্যমে, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। এর মাধ্যমে আসলে সেন্ট্রিফিউজ কাজটা করা হয়। তো তুমি কি করলে, প্রথমে যে তোমাকে টিচার দ্রবণটা দিল তার মধ্যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে, কিন্তু 10 থেকে 15 ফোঁটা, বেশি দিও না, নষ্ট করা ঠিক না, ঠিক আছে? কতটা দিবা? 10 থেকে 15 ফোঁটা দেওয়ার পরে এটাকে তুমি সেন্ট্রিফিউজ করবে। সাধারণত আমরা 1 মিনিটের জন্য এটাকে করি সেন্ট্রিফিউজ, একদম জেনারেল প্র্যাকটিস, বাট অনেক সময় সময় স্বল্পতার জন্য 45 সেকেন্ডে করা হয় বা কম সময়ে করা হয়, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 1 মিনিট মতো করা। এবার তুমি যদি খেয়াল করে দেখো, দেখবে যে একটা পিপিটি আসলো এবং কিছু সেন্ট্রিফিউগেট আসলো। পিপিটি যদি আসে তাহলে তুমি নিশ্চিত হবে যে এই দ্রবণটা যেটা তোমার টিচার তোমাকে প্রোভাইড করলো এটার মধ্যে গ্রুপ 1 এর ক্যাটায়নগুলো আছে। আর যদি না থাকে তোমাকে পরবর্তী ধাপে যেতে হবে, কারণ তুমি এখন নিশ্চিত যে এর মধ্যে গ্রুপ 1টা অ্যাটলিস্ট নাই, বাকিটা যা হবে দেখা যাবে, ঠিক আছে? এখন ধরো কথার কথা যে তোমার এর মধ্যে পিপিটি পড়লো, তাহলে তুমি নিশ্চিত হবা যে এর মধ্যে গ্রুপ 1টা অ্যাটলিস্ট আছে। এবং সেগুলো কি কি? সেগুলো হচ্ছে লেড, আর হচ্ছে যে সিলভার অ্যান্ড মার্কারি, এইগুলো আছে। এটা গ্রুপ 1 এর মধ্যে আমরা ফেলি, এটাকে আমরা G1 বা গ্রুপ 1 বলি। এবং যে তোমার কাছে সেন্ট্রিফিউগেট মানে লিকুইড পোর্শনটা আছে ওটার মধ্যে গ্রুপ 2 থেকে গ্রুপ 5 পর্যন্ত থাকতে পারে, এটা আমরা পরবর্তীতে আসলে দেখব, নেক্সট স্টেপগুলো ফলো করে আমরা পাবো। যদি গ্রুপ 1টা বুঝে গিয়ে থাকো, চলো আমরা গ্রুপ 2 এর দিকে অগ্রসর হই। হ্যাঁ, গ্রুপ 2, চলো গ্রুপ 2 কিভাবে আমরা করব। আগের বার যে তোমার তরল অংশটুকু ছিল, মানে যে সেন্ট্রিফিউগেটটুকু ছিল ওটা নিয়েই আমাদের পরবর্তীতে কাজ, নতুন কোনো সলিউশন নিয়ে কিন্তু কাজ না, মনে রাখো। তো আগের বার যে তরল অংশটুকু ছিল পরীক্ষা করার পরে ওটুকু নিয়েই আমরা পরবর্তীতে কাজ করব। কি করব? ওই যে তরল অংশটা যেটাকে আমরা সেন্ট্রিফিউগেট বলি, সেন্ট্রিফিউগেটের মধ্যে আমরা প্রথমে অ্যাড করব 5 ড্রপের মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 8 থেকে 10 ফোঁটা থায়োঅ্যাসিটামাইড। তোমরা যখন কেমিস্ট্রি ল্যাবে যাও দেখবে যে অনেকগুলো কাচের বোতল থাকে। কি থাকে? কাচের বোতল। এই কাচের বোতলের উপরে দেখবা সুন্দর একটা লেবেলিং করা থাকে যে এটা কি। ধরো লেখা আছে HCl, তার মানে এর মধ্যে কি আছে? HCl আছে, স্বাভাবিক। এখন সেটাকে তুমি ব্যবহার করবা। ও আরেকটা কথা তোমাদের বলে দিই, যখন আমরা অ্যাসিড নিয়ে কাজ করি, অ্যাসিড 2 ধরনের থাকে সাধারণত আমাদের পরীক্ষাগারের মধ্যে। একটা হচ্ছে অনেক কনসেন্ট্রেটেড অ্যাসিড, আরেকটা হচ্ছে ডাইলিউটেড অ্যাসিড। দুইটার কাজ ভিন্ন, তো বুঝে শুনে ইউজ করবা। আমরা কিন্তু সবসময় ডাইলিউটেড অ্যাসিড নিয়ে কাজ করছি এখানে, তো এটা একটু মাথায় রেখো, ডাইলিউটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করছি। তো যাই হোক, আবার প্রথম থেকে যদি একটু বলি, আগের বার যে লিকুইড পোর্শনটা তোমার কাছে ছিল ওটা নিয়ে তুমি কাজ করবে। তার মধ্যে তুমি হচ্ছে 5 ড্রপ মতো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ডাইলিউট, সেটা তুমি অ্যাড করবে। তারপরে তুমি এর মধ্যে, আচ্ছা যাই হোক, তার মধ্যে তুমি এর মধ্যে 8 থেকে 10 ফোঁটা থায়োঅ্যাসিটামাইড যোগ করবে। তারপর এটাকে সুন্দর করে গরম করবে। গরম করার জন্য সরাসরি কিন্তু আগুনের তাপ দেওয়া যাবে না। বুনসেন বার্নার বা স্প্রিট যে ল্যাম্পগুলো আছে এগুলো সরাসরি তুমি ব্যবহার করবে না, তুমি অবশ্যই একটা ওয়াটার বাথ ব্যবহার করবে। এটা কেমন জিনিস? এটা হচ্ছে তোমার যে বুনসেন বার্নার বা এমন কিছুই তোমার স্প্রিট ল্যাম্প থাকে এবং এর উপরে তোমার একটা একটা কি থাকে, পাত্র থাকে যার মধ্যে তোমার পানি থাকে, পানি।
এই পানি গরম হয় এবং পানির মধ্যে তুমি টেস্ট টিউবগুলো দিয়ে এটাকে হিট আপ করো, সরাসরি হিট আপ না করে। এটাকে বলে ওয়াটার ল্যাম্প, সরি ওয়াটার বাথ, হিটিং ওয়াটার বাথ। তো এটার মধ্যে তুমি এই এইটাকে দিবে এবং 5 মিনিট মতো তুমি এটাকে গরম করবে। গরম করার পরে অবশ্যই এটাকে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য তুমি এটাকে পানিতে দিতে পারো। আমরা সাধারণত কেমিস্ট্রি ল্যাবে যেটা করি, ট্যাবের পানিতে আমরা এটাকে কিছু সময় দিয়ে রাখি, কিন্তু খেয়াল রাখবে যাতে করে কোনোভাবে টেস্ট টিউবের মধ্যে পানি না ঢুকে। এটাকে মোটামুটি তুমি 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নিয়ে আসবে এবং তারপরেই তুমি এটাকে সেন্ট্রিফিউজ করবে মোটামুটি 1 মিনিটের জন্য। তারপরে এটাকে, আচ্ছা সময়গুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো। 1 মিনিট মানে কি আসলে 1 মিনিট না, অনেকে 40 সেকেন্ড করে, 45 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট করতে থাকো, সমস্যা নাই। তো তারপরে যদি তুমি দেখো যে টেস্ট টিউবের মধ্যে উপরে একটা তরল অংশ, নিচে একটা সলিড অংশ আছে, তাহলে বুঝবে ওই সলিড অংশটার মধ্যেই গ্রুপ 2 এর ক্যাটায়নগুলো প্রেজেন্ট আছে। এই গ্রুপ 2টা আসলে অনেক বড়। তারপরে যদি বলি সহজ কথায় কি কি আছে, মার্কারি আছে, বিসমাথ আছে, কপার আছে, ক্যাডমিয়াম আছে, প্লাম বা লেড আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, আর আছে টিন। সবগুলো আছে, মনে রাখো একটু। এগুলো গ্রুপ, এগুলো হচ্ছে G2 বা গ্রুপ 2। এবং যে লিকুইড অংশটা আছে যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগেট, এই সেন্ট্রিফিউগেটের মধ্যে থাকতে পারে গ্রুপ 3 থেকে গ্রুপ 5 পর্যন্ত। বাকিগুলো এগুলো আমরা ফার্দার আরও পরীক্ষা করে করে দেখব। চলো পরেরটাতে যাই আমরা। গ্রুপ 3 হাই, দেখছো গ্রুপ 3তে আসলে একটা মজার বিষয় ঘটে, সেটা হচ্ছে গ্রুপ 3 কিন্তু আর একা না। গ্রুপ 3 আবার দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে গ্রুপ 3A, আরেকটা হচ্ছে গ্রুপ 3B। আমরা প্রথমে গ্রুপ 3A নিয়ে কথা বলবো, তারপরে গ্রুপ 3B-তে যাব, সমস্যা নেই, সহজই আছে। তো আগের বার যে লিকুইড অংশটা তোমার কাছে ছিল, যেটাকে আমরা প্রি সেন্ট্রিফিউগেট বলছি, ওটা নিয়ে তোমার কাজ এখন আমরা এতগুলো পরীক্ষা করলাম। তো তার ফলে কি হলো, ওটা একটু ডাইলিউট হয়ে গেল, দ্রবণগুলো একটু ডাইলিউট হয়ে গেল। তোমার কাজ প্রথমে এটাকে আসলে কনসেন্ট্রেটেড করা। এটা করার জন্য তুমি কি করবে, আগের বার যে তরলটা তোমার কাছে ছিল টেস্ট টিউবের মধ্যে, ওটাকে তুমি একটু তাপ দিবে, অবশ্যই ওয়াটার বাথ ইউজ করবা। তাপ দিয়ে এটাকে তুমি কনসেন্ট্রেটেড করবা, মানে ভলিউমটা কমাবা। সোজা কথা হচ্ছে পানিগুলোকে ভেপারাইজ করবা, হ্যাঁ, ওয়াটারগুলোকে ভেপারাইজ করে ফেলবা। তার ফলে এটার মধ্যে কনসেন্ট্রেশনটা একটু বাড়বে। আর একটা আছে যে জিনিস, ও দুঃখিত, একটু ভুল বলে ফেললাম মনে হয়। না না না, সরি সরি, এটা একটু পরে। এটা তুমি গরম করবে, তার কারণ হচ্ছে যে এটার মধ্যে হাইড্রোজেন সালফেট গ্যাস আছে। এই হাইড্রোজেন সালফেট গ্যাস যাতে বের হয়ে যায়, এটার জন্য তুমি এটাকে গরম করবে। তো গরম করার পরে এর মধ্যে তুমি ডাইলিউটেড হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড যোগ করবে 3 থেকে 5 ফোঁটা, এবং তারপরে এটাকে 3 থেকে 5 মিনিটের জন্য তুমি আবার গরম করবে। কিভাবে গরম করবে, অবশ্যই ওয়াটার বাথ ব্যবহার করে গরম করবে। গরম করার শেষে তুমি এর মধ্যে 50 মিলিগ্রাম সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করবে। 50 মিলিগ্রাম, নট গ্রাম, মিলিগ্রাম মানে কি 1000 মিলিগ্রামে 1 গ্রাম, সরি, ততটুকু অ্যাড করবে। তারপরে হচ্ছে যে এর মধ্যে তুমি এক্সেস অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হচ্ছে যোগ করবে। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করাটাই কিন্তু মুখ্য বিষয়, কারণ হচ্ছে এটার ফলে তোমার দ্রবণটা বেসিক হবে। এবং তারপরে তুমি এটাকে সেন্ট্রিফিউজ করবে 1 মিনিটের জন্য। পরে ভাই 5 মিনিট পরে। এবার সেন্ট্রিফিউগেট করার পরে তুমি যেটা করবে, দেখবে যদি তোমার যে তোমার কাছে যে টেস্ট টিউবটা আছে, এই টেস্ট টিউবের মধ্যে একটা প্রিসিপিটেট পড়বে আর একটা সেন্ট্রিফিউগেট থাকবে। যদি প্রিসিপিটেট থাকে তাহলে তুমি বুঝে গেলে যে এর মধ্যে আসলে গ্রুপ 3 এর এ যে ক্যাটায়নগুলা এগুলো আছে। এগুলো কি কি, এটা হচ্ছে ফেরিক, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আর এটা হচ্ছে ক্রোমিয়াম, এগুলো আছে। আর যদি সলিড না থাকে তাহলে কি বুঝবা, তাহলে বুঝবা যে আসলে কিন্তু কোনো ধরনের 3A এই ক্যাটায়নগুলো নাই, তোমাকে ফার্দার অ্যাসেস করতে হবে। এবং যে লিকুইড অংশটা আছে এর মধ্যে গ্রুপ 3B থেকে 5 পর্যন্ত থাকতে পারে, এটা আমরা পরবর্তী ধাপে দেখব। চলো পরে যাই। গ্রুপ 3 এর বি
ইনপুটটা যদি দেখি আমরা একটু, গ্রুপ 3 এর বি এর ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে আগের যে তরল অংশটা ছিল আগের পরীক্ষার, ওটা নিয়েই আমাদের কাজ, ওটা নিয়েই আমরা ফার্দার এগোবো। তো ওই যে সেন্ট্রিফিউগেটটার মধ্যে আমরা কি করব, 10 থেকে 15 ড্রপ হচ্ছে যে থায়োঅ্যাসিটামাইড যোগ করব। তোমাদের প্রশ্ন আসতে পারে, গ্রুপ 2 এ কিন্তু আমরা এই সেম থায়োঅ্যাসিটামাইড যোগ করেছিলাম এবং গ্রুপ 2 পেয়েছিলাম, এখন এই সেম থায়োঅ্যাসিটামাইড যোগ করে আমরা কিভাবে গ্রুপ 3 পাবো? অ্যান্সারটা খুবই সহজ। আগে যখন আমরা গ্রুপ 2 এর সময় ছিলাম তখন এই যে সলিউশনটা ছিল, পুরা সলিউশন, এটা কি ছিল? অ্যাসিডিক ছিল কিন্তু। মনে রাখবা প্রথমে আমরা অ্যাড করেছিলাম HCl, HNO3, সবগুলো কিন্তু অ্যাসিড। ফলে যে মিক্সচারটা ছিল আমাদের কাছে, যে দ্রবণটা ছিল, সলিউশনটা ছিল, সরি মিক্সার না সলিউশন, ওটা হচ্ছে পুরাটা অ্যাসিডিক ছিল, অ্যাসিডিক। কিন্তু এখন এই পর্যায়ে এসে আমরা আগের ধাপে কি অ্যাড করলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম না, এক্সেস অ্যামাউন্ট অফ। ফলে কি হলো, এই দ্রবণটা এখন কিন্তু বেসিক বা ক্ষারীয় হয়ে গেছে। ফলে এর মধ্যে এখন থায়োঅ্যাসিটামাইড দিলে অন্যরকম মানে রিয়াকশন করবে। তো থায়োঅ্যাসিটামাইড যোগ করার পরে আমরা এটাকে হিট আপ করবো 3 থেকে 5 মিনিটের জন্য। তারপর এটাকে আমরা আবার রুম টেম্পারেচারে নিয়ে আসবো। এক্ষেত্রে আমরা ওয়াটার ট্যাপ হচ্ছে ইউজ করতে পারি, বাট খেয়াল রাখবে যাতে করে টেস্ট টিউবের মধ্যে পানি না ঢুকে যায়। তারপরে এটাকে সেন্ট্রিফিউগেট করব 1 মিনিটের জন্য। তারপরে কি করব? তারপরে যদি দেখি যে এর মধ্যে প্রিসিপিটেড অংশ আছে এবং লিকুইড অংশ আছে, তাহলে ওই প্রিসিপিটেড যে অংশ বা সলিড যে অংশ, ওই সলিড অংশটাই হচ্ছে 3 এর বি, 3 এর বি। এবং যে লিকুইড অংশ ওর মধ্যে গ্রুপ 4 থেকে 5 থাকতে পারে, ওটা আমরা ফার্দার দেখব। এখন এতটুকু বুঝলে আমরা এই পর্যন্ত যা যা করলাম সেগুলো হচ্ছে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 3 পর্যন্ত সবগুলো কভার করলাম। যদি না বুঝে থাকো ভাই আরেকবার দেখো, ওকে? আশা করি বুঝতে পারবে। চলো আমরা গ্রুপ 4 এ যাই। গ্রুপ 4 এ, গ্রুপ 4 এর ইনপুটটা কি? আগের বারের আউটপুট, মানে আগের বারে যে লিকুইড অংশটা ছিল ওই লিকুইড অংশ নিয়ে কাজ করব। দেখো খেয়াল করো, আগের বার কি ছিল? একটা প্রিসিপিটেড অংশ ছিল, মানে সলিড অংশ, আরেকটা ছিল হচ্ছে যে লিকুইড অংশ। এই প্রিসিপিটেটের মধ্যে তো এগুলো আছে, কিন্তু এই লিকুইডের মধ্যে তো বাকিগুলো আছে, ওইগুলো নিয়েই আমাদের পরবর্তী ধাপে কাজ। তো ওই লিকুইডটা আমরা নিয়ে আসলাম এবং পরবর্তী ধাপে কাজ শুরু করলাম। হ্যাঁ, তো দেখো আমাদের কাজ কি? প্রথমে এটাকে হিট আপ করা। হিট আপ করার কারণটাই হচ্ছে এটাকে একটু বেশি তোমার কনসেন্ট্রেটেড করা, একটু ঘন করা, যেটা আগেই ভুল করে বলে ফেলেছিলাম, এটাই এখন হবে, ঠিক আছে? দেখো আমরা এত সময় ধরে কাজ করলাম, ফলে আমাদের দ্রবণটা ডাইলিউট হয়ে গেছে অনেক বেশি। তো আমাদের এখন কাজ হচ্ছে এটাকে হিট আপ করে পানিগুলোকে বের করে দেওয়া, এবং যার ফলে এটা আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায়। এবং এর মধ্যে আমরা কি কি অ্যাড করব? আমরা অ্যাড করব হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা অ্যাড করব হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এবং আমরা অ্যাড করব যে অ্যামোনিয়াম কার্বনেট। এর মধ্যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করব মোটামুটি 40 মিলিগ্রামের মতো। এর মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব মোটামুটি 5 হচ্ছে ড্রপ মতো। এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, অ্যামোনিয়াম কার্বনেট, এটা আমরা মোটামুটি অ্যাড করব হচ্ছে 10 থেকে 15 ড্রপের মতো। তো এতটুকু অ্যাড করার পরে আমরা এটাকে হিট আপ করবো 3 থেকে 5 মিনিটের জন্য, এবং তারপর এটাকে কুল ডাউন করব মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো। ওয়াটার ট্যাপ আমরা ব্যবহার করতে পারি। তারপর এটাকে আমরা ফিউজ করব। ফলে তুমি দেখবা যে আবার হয়তো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা কঠিন অংশ, একটা তরল অংশ। কঠিন অংশটা আমাদেরকে বলে যে এর মধ্যে গ্রুপ 4 আছে। 4 এর মধ্যে কি কি আছে? আছে ক্যালসিয়াম, আছে সিলিকন এবং আছে বিসমাথ। এগুলো গ্রুপ 4 এর ক্যাটায়ন, মনে রাখো একটু, ঠিক আছে? আর বাকি যে তোমার সেন্ট্রিফিউগেট বা লিকুইড অংশটা আছে এর মধ্যে গ্রুপ হচ্ছে যে 5 থাকতে পারে। এই জন্য গ্রুপ 5টাকে আমরা আর বের না করে সরাসরি গ্রুপ 5 এর যে শনাক্তকরণ বিক্রিয়া ওগুলোতে যাই। এখন গ্রুপ 5 এর ক্যাটায়নগুলো কি কি এটা একটু জানো। গ্রুপ 5 এর ক্যাটায়নগুলো হচ্ছে যে সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম, এইগুলা। এখন আমরা দেখো প্রত্যেকটার জন্যই কিন্তু অনেকগুলা করে করে আয়ন পেলাম। গ্রুপ 1 এর জন্য বেশ কয়েকটা ক্যাটায়ন, গ্রুপ 2 এর জন্য বেশ কয়েকটা, এভাবে করে করে গ্রুপ 5 এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা গ্রুপের জন্য একাধিক আমরা ক্যাটায়ন পেয়েছি। এই একাধিক ক্যাটায়নগুলোকে আবার পৃথক করার জন্য ডিফারেন্ট প্রসেস আছে, এটা কিন্তু আমরা সামনে দেখব। কিন্তু এখন আমরা জাস্ট গ্রুপ ওয়াইজ ভাগ করলাম।
এতটুকু শিখে গেলে তুমি মোটামুটি গ্রুপ 1 থেকে গ্রুপ 5 পর্যন্ত সকল ধরনের ক্যাটায়নগুলোকে ভাগ করা শিখে গেছো, যে কিভাবে আমরা এগুলোকে মানে সেপারেট করতে পারি বা ভাগ ভাগ করতে পারি। এখানে পুরাটা কিন্তু শেখার পরে একটা ছোট জিনিস না জানলেই নয়, যে এটার মধ্যে পিএইচ এর একটা কন্ট্রোল আছে। আমরা যে পুরা প্রসেস করলাম, এই পুরা প্রসেস জুড়েই সরি পিএইচ এর একটা কন্ট্রোল সবসময় ছিল। যখন আমরা গ্রুপ 1 এবং 2 করছিলাম, গ্রুপ 1 এবং গ্রুপ 2, তখন আমাদের সলিউশনটা ছিল অ্যাসিডিক, অ্যাসিডিক সলিউশন ছিল, হাই অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তারপরে যখন আমরা গ্রুপ 3-তে ঢুকলাম, তখন কিন্তু আমরা এটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে আমরা এই পুরা মিডিয়ামটাকে চেঞ্জ করে ফেললাম, এনভায়রনমেন্টটাকে টোটালি চেঞ্জ করে আমরা বেসিক মিডিয়ামের দিকে নিয়ে গেলাম। এখন এতটুকু বুঝলাম। তার মানে গ্রুপ 1-2 এর ক্ষেত্রে সলিউশনটা ছিল অ্যাসিডিক, গ্রুপ হচ্ছে যে 3 থেকে 5 এর মধ্যে ছিল বেসিক। এখানে যে পিএইচ তারতম্য আছে, পিএইচ এর তারতম্যের কারণে কিন্তু হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিসিপিটেট আমরা পাচ্ছিলাম। আর রিএজেন্ট অবশ্যই আছে। এখানে পুরাটার সামারি করা একটা টেবিলের মধ্যে সবকিছু দেওয়া আছে। আমি রেকমেন্ড করি যে এই যে হচ্ছে যে ছকটা আছে, এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, বিশেষ করে এই অংশটা মনে রাখো যে গ্রুপ 1 এর মধ্যে কোন কোন আয়ন, গ্রুপ 2 এর মধ্যে, এভাবে গ্রুপ 5 পর্যন্ত কোনটার মধ্যে কোন কোন আয়ন আছে এটা মনে রাখো। আর এটা হচ্ছে মোটামুটি একটা ম্যাট্রিক্স আকারে সামারি। তো তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসটা করছো, আশা করি ভালো লাগছে ক্লাসটা করতে বলেই করছো, এবং তার সাথে তোমাদের উপকার হচ্ছে বলে মনে করি। তো যদি তোমরা এতদূর করে থাকো, আমার রেকমেন্ডেশন তোমরা ক্লাসটা আরেকবার যদি নাও করতে পারো, অবশ্যই পিডিএফটা তোমরা একবার পড়ে ফেলো, নিজে নিজে থেকে যদি পড়ো বেশ কয়েকবার, আশা করি পুরা জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, এবং এই টেবিলটা তোমাদেরকে আমি দেখালাম না, মানে পুরাটা দেখিয়েছি, বাট একটা একটা করে দেখিয়েছি, পুরাটা একবারে দেখাইনি। এটা তোমাদের কাজ নিজে থেকে একটু পড়ে নেওয়া। কাজ করে না কেন ভাই? ওকে, কাজ করছে। তো এটা একটু তোমরা নিজে থেকে দেখবা। এর পুরোটা কিন্তু আমি পড়িয়েছি, বাট একটু ডিফারেন্ট, মানে সবগুলো আলাদা আলাদা করে পড়িয়েছি, একসাথে পড়ানো হয়নি। তো একটু তোমরা দেখো। ওকে, তো এতক্ষণ তোমরা যারা ছিলে অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের কাজে লাগবে পুরো ক্লাসটাই। তোমরা যারা কেমিস্ট্রির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেমিস্ট্রি ল্যাবের জন্য, তোমাদের সবাইকে অনেক শুভকামনা। আশা করি তোমাদের কেমিস্ট্রি জার্নিটা অনেক সুন্দর হোক। এবং আজকে এই পর্যন্ত। ভিডিওটা সুন্দর লাগলে আমাকে জানিও, কোথাও কোনো সমস্যা থাকলে তাও জানিও, কোথাও না বুঝতে পারলে, কোথাও কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার থাকলে আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আর পুরা ক্লাস জুড়ে আমি ছিলাম অভিজিৎ সাহা, পড়াশোনা করছি সাস্টের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ভাইয়া, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।